শিক্ষার্থীরা, আমি ভূপতিরা প্রভাষক আমনাবাকি স্কুল অ্যান্ড কলেজ চিরিবন্দর দিনাজপুর। তো তোমাদের আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি অ্যাসাইনমেন্ট 2021, অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণী পরীক্ষা দেবে তাদের জন্য অ্যাসাইনমেন্ট আর কি। তো এটা দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় পত্র। তো তোমাদের কাছে অবশ্যই অ্যাসাইনমেন্ট আছে। তো অ্যাসাইনমেন্টের আমরা এখানে জাস্ট উত্তরগুলো আলোচনা করব। তো উত্তরগুলো দেখো, এখানে কি বলছে। এখানে বলছে যে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র তিন প্রক্রিয়ায়, যেমন পরিবহন, পরিচালন ও বিকিরণ, এখানে ব্র্যাকেট উল্লেখ আছে যে তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়। উত্তরের পক্ষে গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ করো। তো এমনিতেই আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে পরিবহন, পরিচালন এবং বিকিরণ তিনটা প্রক্রিয়া হলো তিনটা পদ্ধতি বা প্রক্রিয়া হলো অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। আমরা জানি অপ্রত্যাবর্তক প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে আমরা গাণিতিক একটু বিশ্লেষণ করি, সেটা এখন দেখো। ক নাম্বার আর কি, যেটা আমি বললাম অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, পরিবহন, পরিচালন, বিকিরণ। তো এখানে গাণিতিকভাবে এখানে এভাবে উল্লেখ করা যায় যে যদি T1 তাপমাত্রায় ডিকিউ তাপ পরিবাহিত হয় বা প্রবাহিত হয়, তবে উষ্ণ প্রান্তের এন্ট্রপি হ্রাস ডিকিউ সামেশন T1, অর্থাৎ উষ্ণ প্রান্ত থেকে যদি তাপ শীতল প্রান্তের দিকে যায় তো এখানে এন্ট্রপি হ্রাস পাবে, সেটা হলো সামেশন ডিকিউ T1। এবং শীতল প্রান্তের এন্ট্রপি বৃদ্ধি, শীতল প্রান্তের এন্ট্রপি বৃদ্ধি হলো সামেশন ডিকিউ বাই T2। অতএব এন্ট্রপি পরিবর্তন দুইটা মাইনাস করতে হবে। এন্ট্রপির পরিবর্তন হবে ডিকিউ T1, ফলাফলটা আসবে ধনাত্মক রাশি, কারণ T1 গ্রেটার দেন T2, অর্থাৎ এন্ট্রপি বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে দেখানো হলো যে, এখানে গাণিতিকভাবে দেখানো হলো যে যেটা তোমরা দেখতেছো, যেটা লিখে দিয়েছি, তো সেটা তোমরা স্পষ্টভাবেই সম্পূর্ণটা দেখবা। তো সবশেষ হলো কারণ T1 গ্রেটার দেন T2, অর্থাৎ এই তাপমাত্রাটা বড়, এই তাপমাত্রার চেয়ে, অর্থাৎ অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়, যেটা আমি প্রথমে বলেছিলাম, পরিবহন, পরিচালন, বিকিরণ। এবার আমি খ নাম্বারে আসি। তো খ নাম্বারে তোমাদের কি বলছে যে ধরো তুমি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সম্প্রসারণ প্রক্রিয়া প্রসারিত করলে 4 গুণ করলে এতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। তো এখানে দেখো খ নাম্বারটা তোমাদের
নাম্বারে আমরা উল্লেখ করতে পারি টি ইকুয়াল 27°C, মানে 27 প্লাস 273 যদি যোগ দিই তাহলে কেলভিনে পরিণত হয়ে হলো 300 কেলভিন। আর এখানে ধরতে পারি আমরা প্রাথমিক আয়তন V1, আয়তন যেহেতু এখানে আমাদেরকে V1 V2 ব্যাপার আছে, তাহলে V1 ইকুয়াল যদি আমি ভি ধরি তাহলে স্বাভাবিকভাবে V2 ইকুয়াল কি 4 V1 ইকুয়াল 4V ধরা যাবে। আর N ইকুয়াল হাফ 0.5 মোল। আর আর এর মান হলো অর্থাৎ যেটা মোলার গ্যাস ধ্রুবক 8.314 জুল পার মোল পার কেলভিন। আর সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি অভ্যন্তরীণ শক্তি, সমষ্ণ প্রক্রিয়া ডিইউ ইকুয়াল 0 হয়, অর্থাৎ সরবরাহকৃত তাপের পরিমাণ কি হয় ডিকিউ ইকুয়াল ডিডব্লিউ, অর্থাৎ সম্পূর্ণটা যদি বাহ্যিক কাজে পরিণত হয় ডিডব্লিউ। তো আমরা কি লিখতে পারি যে ডিকিউ ইকুয়াল ডিডব্লিউ ইকুয়াল ডব্লিউ ইকুয়াল এন আর টি লন V2 ভাগ V1, মানে একবারে সমাকলন করার পর যেটা আসে ফাইনালি সেটা এখানে বসে দেওয়া হয়েছে। RT লন V2 বাই V1। তো 0.5 8.314 300 লন 4B বাই V, তাহলে ফলাফল আসে 17.28.85 জুল। দেখো শিক্ষার্থীরা, পরে তোমরা ক্যালকুলেটারের সাথে সুন্দরভাবে হিসেব নিকাশ করবা। হ্যাঁ, যদি কোনো সংখ্যার তারতম্য হয় এই আর কি, তবে নিয়মটা এরকমই হয়। এখন আসি এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির পরিবর্তন কি হয়? তাহলে হচ্ছে ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি, মান বসে দিই জাস্ট এখানে 300 দিয়ে ভাগ দেই, ফলাফল আসবে 5.76 জুল পার কেলভিন। তাহলে খ নম্বরের কাহিনী শেষ হলো, এবার গ নম্বরে আসি। গ নম্বরে তোমাদের কি বলছে? গ নম্বরে উল্লেখ আছে যে সমষ্ণ প্রক্রিয়া প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কি না ব্যাখ্যা করো, আর হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃতকার্যের মান বাইর করো। তো সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ মানে আমরা জানি যে তাপমাত্রার সমান থাকবে, একটা নির্দিষ্ট মানে থাকবে। তো সমষ্ণ প্রক্রিয়া টি ইকুয়াল ধ্রুব, সমষ্ণ প্রক্রিয়ায় টি ইকুয়াল ধ্রুব। তো আমরা জানি যে P1 V1 ইকুয়াল P2 V2, এখানে লেখা আছে P1 ইকুয়াল 1 অ্যাটমসফিয়ার ATM অ্যান্ড P2 ইকুয়াল হোয়াট, আগের মতো ধরি V1 ইকুয়াল V, অর্থাৎ V2 ইকুয়াল 4V1 ভাগ ইকুয়াল 4V। এখন শুধু জাস্ট মান বসিয়ে দেবো। যদি এখন আমরা P1 V1 দিই তাহলে P2 ইকুয়াল কী হবে P1 V1 ভাগ V2। তো এখানে যদি আমি P1 এর মান এখানে 1 অ্যাটমসফিয়ার, এখানে যদি V1 V দেই, V2 ইকুয়াল 4V দেই, তাহলে 1/4 বাড়াচ্ছে। তাহলে 1/4 বাইরে হলো, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে চাপ আগের তুলনায় কমে যাবে, অর্থাৎ চাপ পূর্বের তুলনায় কমে যাবে,
তাহলে সমষ্ণ প্রসারণে আমরা কি লিখতে পারি? মোট কাজ সমষ্ণ প্রসারণে মোট কাজ সমান আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল এনআরটি লন V2 বাই V1। এখানে জানাই আছে মানটা। এবার গ নম্বর আমাদের শেষ হলো। তাহলে এত জুল। তাহলে এখন ঘ নাম্বার শুরু করব। ঘ নাম্বারে কি বলছে? ঘ নম্বর হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এন্ট্রপি পরিবর্তন হবে কিনা তা নির্ণয় করে দেখাও। সমচাপ ও সমষ্ণ প্রক্রিয়া গ্যাসের এই আয়তন প্রসারণে এন্ট্রপির পরিবর্তনের তুলনা করো। তাহলে ঘ নাম্বার শুরু করি। তাহলে সমচাপের ক্ষেত্রে পি ইকুয়াল কি হবে? ধ্রুব হবে। তো আমরা জানি যে V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2। তো আগের মতোই এখানে V1 ইকুয়াল V ধরি, আর V2 ইকুয়াল 4V1 ইকুয়াল 4V, আর T1 ইকুয়াল 27 ডিগ্রি C মানে কি 300 কেলভিন, আর T2 ইকুয়াল ওয়াট। তাহলে এখানে V বসাই, এখানে 300, আর এখানে 4V বসবে, এখানে T2, আর এখানে T2-র মানটা 1200 কেলভিন পাওয়া যাবে। আবার আমরা জানি CP মাইনাস CV ইকুয়াল R। CP ইকুয়াল হবে CV প্লাস R, আর এটাকে আবার এভাবে লেখা যায় সিভিটাকে R বাই গামা মাইনাস 1 প্লাস R। তাহলে যদি এখানে মান বসে দেই, আমরা জানি S2 এর ক্ষেত্রে আমরা কি জানি? গামা ইকুয়াল 1.4 লেখা যায়। এটা তোমরা সবাই কম বেশি জানো। এক পরমাণু, দ্বিপরমাণু, ত্রিপরমাণু কোন ক্ষেত্রে কি বসবে গামা সেটা বসাইতে হবে। তো এখন যদি আমরা মান বসে দেই 8.314, 1.4 মাইনাস 1 প্লাস 8.314, তাহলে 29.01 জুল পার মোল পার কেলভিন। এখন তাহলে এন্ট্রপির পরিবর্তন কি হবে? এন্ট্রপির পরিবর্তন হবে DS ইকুয়াল NCP লন T2 বাই T1। তাহলে এখন যদি আমরা মান বসে দেই, মানটা আসবে আমাদের এই মানটা আসবে। আবার খ নং হাতে কী পাই? খ নং হাতে পেয়েছিলাম আমরা DS ইকুয়াল 5.76 জুল পার কেলভিন। এখন দুইটা যদি বিয়োগ দেই, এন্ট্রপির পরিবর্তন কি আসতেছে? তাহলে 20 মাইনাস 10 মাইনাস 5.76। তাহলে এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটাই। তো এখন উমো নাম্বার দেখো কি বলছে। উমো নাম্বার এখানে তোমার লেখের কথা বলছে।
এখানে বলছে যে কার্নোট চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। তো এখানে আমরা একটু অঙ্কন করি লেখচিত্র। এটা হলো এক্স অক্ষ বরাবর, এটা হলো ওয়াই অক্ষ বরাবর। তো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এটা সমষ্ণ লেখ, সমষ্ণ লেখ। আর এটা হলো রুদ্ধতাপ লেখ। এটা হলো সমষ্ণ লেখ। এটা যদি সমষ্ণ লেখ, এটাও ওই হিসাবে এটাও সমষ্ণ লেখ, এটাও রুদ্ধতাপ লেখ। যাই হোক, এই তাপমাত্রাটা হলো নিম্ন তাপমাত্রা T1, আর এই রেখাটা হলো উচ্চ তাপমাত্রা T2। তাহলে অনুরূপভাবে এটা যেহেতু T1, এটাও T1 হবে, অনুরূপভাবে এটাও T2 হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে কি যে এক্স অক্ষ বরাবর আমরা এন্ট্রপি স্থাপন করছি, এক্স অক্ষ বরাবর আমরা এন্ট্রপি স্থাপন করছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা তাপমাত্রা স্থাপন করছি। তো এক্স অক্ষ বরাবর এখানে এবি রেখাটা সমষ্ণ রেখা, হ্যাঁ, সমষ্ণ রেখা। আর তাহলে এটা যে রেখাটা আমরা টেনেছি এটাকে আমি লেখচিত্রে যদি বলি তাহলে সমষ্ণ লেখ। আর এখানে বিসি, বিসি আর T1 হচ্ছে নিম্ন তাপমাত্রা, তাহলে বিসি রেখাটা রুদ্ধতাপ লেখ বোঝাচ্ছে, অর্থাৎ রুদ্ধতাপীয় রেখা, রুদ্ধতাপ লেখ বলবো আমরা এখানে। তো এখানে বিসি প্রকাশ করতেছে, বিসি রেখাটা প্রকাশ করতেছে, এখানে এবি রেখা যেমন প্রকাশ করতেছে সমষ্ণ প্রসারণ, এখানে বিসি রেখা প্রকাশ করতেছে T1 তাপমাত্রা হতে T2 তাপমাত্রার পরিসরে, হ্যাঁ, রুদ্ধতাপীয় পরিবর্তন। তো যাই হোক আর কি, অনুরূপভাবে এখানে সিডি রেখাটা প্রকাশ করতেছে, সিডি রেখাটা প্রকাশ করতেছে সমষ্ণ সংকোচন, এটাও নিম্ন তাপমাত্রায় অর্থাৎ T1 তাপমাত্রায় সমষ্ণ সংকোচন প্রকাশ করতেছে। তাহলে সিডি রেখাটাকে আমরা সমষ্ণ লেখ বলবো। আর তাহলে এখানে ডি এ রেখাটা হলো রুদ্ধতাপীয় পরিবর্তন। যাই হোক আর কি, ডি এ লেখাটা আছে রুদ্ধতাপীয় লেখ। তাহলে ডি এ রেখাটা প্রকাশ করতেছে T1 নিম্ন তাপমাত্রা হাতে T2 উচ্চ তাপমাত্রার মধ্যে রুদ্ধতাপীয় পরিবর্তন। তো যাই হোক আর কি, এখন আমাদের তোমরা এইভাবেই কথাগুলো উল্লেখ করবে, হ্যাঁ। আর এখন ও নম্বর শেষ হলো, এখন আমরা চ নাম্বারে আসবো। চ নাম্বারে তোমাদের দুইটা এখানে পিক দেওয়া আছে। তোমরা এমনিতে একটা পিক জেনেছো যে অভিকর্ষ বলের ক্ষেত্রে যে সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল পড়ছিলা, যে অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি আমরা এই পথে অর্থাৎ এটা বি, এই পথে যদি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো একটা বস্তুকে নিয়ে যাই, আবার বস্তুটা যদি কোনো কারণে বি থেকে এতে আবার ফিরে আসে, এবার আমরা অভিকর্ষ বলের দেখি, তো অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন নিয়ে যাবে তখন হয়ে যাবে কি -mgs, অর্থাৎ -mg এর মোট মান যদি মনে করো 10 জুল হয়, অনুরূপভাবে বি থেকে এতে আসতেও সেই একই পরিমাণ 10 জুল কাজ হবে। অর্থাৎ তখন অভিকর্ষ বলের দিকে যেহেতু কাজটা হয়েছে তখন এটা প্লাস হবে, অর্থাৎ এক্ষেত্রে হবে -mgs আর এক্ষেত্রে হবে +mgs, হ্যাঁ। যার ফলে এখানে কি হবে, প্লাস যদি mgs দিই তাহলে এটা যদি W1 W2 যদি দেই তাহলে মোট কাজের পরিমাণ হবে কি W1 + W2, তাহলে মান বসে দিলে কি হবে 10 - 10, যার ফলে 0 হয়ে যাবে। অর্থাৎ এটা সম্পূর্ণ চক্রটা প্রত্যাবর্তক চক্র, সম্পূর্ণ চক্রটা প্রত্যাবর্তক চক্র। তো আরেকটা এখানে আছে তোমাদের এন্ট্রপির ক্ষেত্রে কি দেখানো হয়েছে সেটা এখন দেখো। এন্ট্রপির ক্ষেত্রে দেওয়া আছে যে এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, তো অনুরূপভাবে এখানে মনে করো এই অবস্থান থেকে বি অবস্থান, আবার মনে করো বি অবস্থান থেকে এই অবস্থানে একটা বস্তু আসলো, মনে করো এটা অবস্থান, এটা বি অবস্থান থেকে আবার একটা বস্তু এই অবস্থান থেকে বি অবস্থানে গেলো, বি অবস্থান থেকে আবার এই অবস্থানে আসলো, মানে কি চক্র, সম্পূর্ণ চক্রটা প্রত্যাবর্তক চক্র, অর্থাৎ প্রত্যাবর্তক সিস্টেম আর কি। তো এখানে তাহলে এই চক্রের জন্য এন্ট্রপি পরিবর্তন, এন্ট্রপি আমরা কি ধরবো, আমরা DS1, এ থেকে বিতে গেছে এক্ষেত্রে হবে DS1, আর বি থেকে যদি এতে আসে তাহলে এখানে এন্ট্রপি পরিবর্তন হবে বি হতে এ, তাহলে DS2।
DS2। তাহলে সম্পূর্ণ পরিবর্তনের জন্য এন্ট্রপি পরিবর্তন লেখা যাবে, বা সম্পূর্ণ চক্রটার জন্য মোট এন্ট্রপি পরিবর্তন। তাহলে এ থেকে যখন বিতে গেছে তখন এন্ট্রপি পরিবর্তন এই অংশটা হয়েছে, আর যখন বি থেকে এতে আসছে সম্পূর্ণ এই বি থেকে এতে এই পথের জন্য এটা হয়েছে। তাহলে এখন সম্পূর্ণ চক্রটা অর্থাৎ এ থেকে বি থেকে এ সম্পূর্ণ চক্রটার জন্য মোট এন্ট্রপি পরিবর্তন হবে কত? মোট এন্ট্রপি পরিবর্তন হবে এ বি DS1 প্লাস বি থেকে এ DS2। তা দুটি পথ দ্বারা একটা প্রতাপতক চক্র সৃষ্টি হয়েছে, এই চক্রের মোট এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়ে যাবে, অর্থাৎ এখানে DS ইকুয়াল শূন্য লেখা যায়। সেই প্রতাপত ইয়ার মতো ওই যে কিছুক্ষণ আগে যেটা আমি বললাম যে ওই যে অভিকর্ষ বলের ক্ষেত্রে এ থেকে বিতে নিয়ে গেছি, আবার বি থেকে এতে নিয়ে আসছি, তো মোট কাজের পরিমাণ শূন্য পাওয়া গেছে। তো অনুরূপভাবে এখানে মোট এন্ট্রপির পরিবর্তনও শূন্য পাওয়া যাবে। তো অনুরূপভাবে এখানে লিখতে পারি এ বি DS1 প্লাস বি থেকে এ DS2 ইকুয়াল শূন্য, অর্থাৎ এই মানটা এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে কী ফলাফল দাঁড়াচ্ছে এখানে দেখো, তাহলে এ থেকে বি DS1 ইকুয়াল মাইনাস বি থেকে এ DS2। তাহলে এখন যদি সীমা পরিবর্তন করি এ থেকে বি DS1 আর এ থেকে বি DS2, তাহলে এখানে কি হয়েছে? তাহলে এখানে উভয় পথে একই পরিমাণ এন্ট্রপি পরিবর্তন হয়েছে, যেটা আমি পূর্বে বলছি। এই পথে যদি আসতে আমার 10 জুল কাজ হয় -10 জুল, আর এই পথে আসতে আমার +10 জুল হবে। এই ক্ষেত্রেও ঠিক উভয় পথেই আমাদের এন্ট্রপি একই পরিমাণ হয়েছে, অর্থাৎ এখানে পথের উপর ডিপেন্ড করতেছে না। এই তো যাই হোক আর কি, তোমাদের মোটামুটি অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হলো। হ্যাঁ, তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।